3 দিনে কুয়ালালামপুর আর মালাক্কা ঘুরে দেখার পর আজকে আমি যাচ্ছি পেনাং। তবে প্লেনে করে নয়, আমি যাচ্ছি ট্রেনে করে। আর সেই গল্পই থাকছে আমার আজকের ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। গুড মর্নিং ফ্রম বুকিত বিনতাং, কুয়ালালামপুর। এখন ঘড়িতে সময় হয়েছে 6:50 আর আমি আমার হস্টেল থেকে বেরিয়ে পড়েছি, যাচ্ছি কেএল সেন্ট্রাল। প্রথমে যাব এখানে যে মনোরেল স্টেশন আছে সেখান থেকে ট্রেন ধরে কেএল সেন্ট্রাল যাব। আজকে কেএল সেন্ট্রাল থেকে আমার একটা ট্রেন আছে যেটা আমাকে নিয়ে যাবে একটা অসাধারণ জায়গায়। চলুন এগিয়ে যাই, কেএল সেন্ট্রালে গিয়ে আপনাদেরকে সব কিছু বলছি। উঠে পড়লাম মনোরেলে আর এগিয়ে চলেছি কেএল সেন্ট্রালের দিকে। গতকাল আমি জিজ্ঞেস করে গেছিলাম মনোরেল সার্ভিস স্টার্ট হয় সকাল 6টা থেকে। তো যদি আজকে এই মনোরেলটা না পেতাম তাহলে কিন্তু আমার অনেক বেশি টাকা খরচা হতো, কারণ আমাকে ক্যাবে করে যেতে হতো। এসে গেছি কেএল সেন্ট্রাল স্টেশনে, এগিয়ে যাচ্ছি আমার ট্রেনের দিকে। পৌঁছে গেছি গেটের সামনে। এখানে কিন্তু আমাদের দেশের মতো নয় যে একদম প্ল্যাটফর্মে চলে গেলাম। এখানে যখন ঢুকতে দেবে তখনই প্ল্যাটফর্মে যেতে পারবো। আর এবার আপনাদের বলি যাচ্ছিটা কোথায়। আজকে আমি যাচ্ছি পেনাং। কুয়ালালামপুর থেকে কেটিএমে করে পেনাং যাচ্ছি। আর কেটিএম কিন্তু কোনো বাইক নয়, কেটিএম হচ্ছে এখানকার ট্রেন। আমি এখন দাঁড়িয়ে রয়েছি গেট বির সামনে, আর এই পাশে অন্য একটা ট্রেনের ডিপার্চারের জন্য প্যাসেঞ্জারদের অ্যালাউ করা হচ্ছে। বিরাট বড় এই কেএল সেন্ট্রাল স্টেশন। এই স্টেশন থেকে সব রকম কানেক্টিভিটি পাওয়া যায়। আর বিশাল বড় এই স্টেশন, ওপর দিয়ে ট্রেন লাইন, নিচ দিয়ে ট্রেন লাইন, প্রচন্ড কনফিউজিং লাগে একটা ফার্স্ট গ্লান্স। তবে এখানে প্রতি পদে পদে লোকজন রয়েছেন যারা আপনাকে গাইড করবেন এবং ঠিক জায়গায় পৌঁছে দেবেন। এক্ষুনি টিকিটের কিউআর কোড স্ক্যান করে একটা ওয়েটিং এরিয়াতে এলাম, এখনও প্ল্যাটফর্মে ঢুকতে দেয়নি। আর এখানে সত্যি দেখে অবাক হচ্ছি কি সুন্দরভাবে অর্ডারলি ডিসিপ্লিন ওয়েতে লোকজন মুভ করছেন। কেউ কোনো ধাক্কাধাক্কি করছেন না, কোনো ঠেলাঠেলি নেই, কিচ্ছু নেই। এবার আমাদের প্ল্যাটফর্মে যেতে বলা হলো, আর আমরাও এগিয়ে চললাম প্ল্যাটফর্মের দিকে। এই হচ্ছে আজকে আমার ট্রেন। আমার কোচ নাম্বার হচ্ছে বি। আর আমি এক্ষুনি এখানে জিজ্ঞেস করলাম যে আমি কি সামনে গিয়ে একটা ছবি তুলতে পারি ট্রেনের। বলে আর 2 মিনিট আছে, সেটা কিন্তু মাথায় রাখবেন। আমি বললাম ঠিক আছে, দরকার নেই, ট্রেন ছেড়ে দেবে, গেট বন্ধ হয়ে যাবে, তার থেকে আমি ওখানে পৌঁছে ছবি তুলবো। চলুন ভেতরে যাওয়া যাক। পা রাখলাম ট্রেনে, ওফ অসাধারণ অভিজ্ঞতা। এটা হচ্ছে আমার সিট, 7D উইন্ডো সিট। আর এই ওপরে রেখে দিয়েছি আমার ব্যাগ। আমাদের ট্রেন ছাড়ার সময় হচ্ছে 8:05, আর ঠিক 8:05 বাজলো আর আমাদের ট্রেনের চাকা গড়াতে শুরু করে দিল। আজকে আমি যাচ্ছি পেনাংয়ের জর্জ টাউনে, যেটা হচ্ছে একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। কিন্তু জর্জ টাউন হচ্ছে একটা দ্বীপের ওপর। আর এই ট্রেনটা কিন্তু জর্জ টাউন যাচ্ছে না, এই ট্রেনটা যাচ্ছে বাটারওয়ার্থ বলে একটা জায়গায়, সেটা হচ্ছে মেনল্যান্ডে। সেইখান থেকে আমি আবার ফেরি করে যাব জর্জ টাউন। এই সব গল্প থাকবে আজকের এই ভিডিওতে, দেখতে থাকুন ভিডিওটা। এবার এসে পৌঁছলো কুয়ালালামপুর স্টেশন। আমরা কুয়ালালামপুর সেন্ট্রাল থেকে উঠলাম, আর এটা হচ্ছে কুয়ালালামপুর স্টেশন। যারা এই কুয়ালালামপুর স্টেশনের কাছাকাছি থাকবেন তারা কিন্তু এখান থেকে উঠতে পারেন, আপনাদের আর কেএল সেন্ট্রাল যেতে হবে না। বিদায় কুয়ালালামপুর, খুব তাড়াতাড়ি আবার আসবো। আর এবার আসবো অনিন্দিতা, গোগল আর টিনটিনকে নিয়ে। এই ট্রেন আজকে কেএল সেন্ট্রাল থেকে ছাড়লো 8:05-এ, আর বাটারওয়ার্থ পৌঁছবে 12:10। তার মানে টোটাল ট্রাভেল টাইম হচ্ছে 4 ঘন্টা 5 মিনিট। আর আমরা অ্যাপ্রক্সিমেটলি 350 কিলোমিটার্স ক্রস করব। আমি কিন্তু আজকে প্লেনে করেও কুয়ালালামপুর থেকে পেনাং যেতে পারতাম, কিন্তু ট্রেনটা সিলেক্ট করলাম কারণ দুটো। এক হচ্ছে অলমোস্ট একই সময় লাগবে প্লেনে আর ট্রেনে, কারণ প্লেনে যদিও ফ্লাইট টাইমটা হচ্ছে 1 ঘন্টা, কিন্তু এয়ারপোর্ট যাওয়া, তারপর ওখানে এয়ারপোর্ট থেকে আবার হোটেল যাওয়া, এই টাইমগুলো, তারপর সিকিউরিটি, এই সব টাইমগুলো মেলালে টাইমটা অনেক বেশিই লাগবে। আর দ্বিতীয় কারণ হচ্ছে ট্রেনে গেলে কি হয়, কান্ট্রি সাইডটা দেখা যায়, কারণ প্লেন জার্নি সব জায়গায় এক, সে ভারতেই হোক, মালয়েশিয়াতেই হোক, অন্য কোথাওই হোক। ওই জন্যে আমি ট্রেনটাই সিলেক্ট করলাম। পেনাং অবস্থিত কুয়ালালামপুর শহরের উত্তর দিকে। তো আমি বেসিক্যালি এখন কুয়ালালামপুর শহর থেকে নর্থের দিকে ট্রাভেল করছি। আজকে আমার টিকিটের দাম পড়েছে 97.5 রিঙ্গিত। আর এখানে কিন্তু টিকিটের দাম ওঠানামা করে, কোন টাইমে আপনি ট্রাভেল করছেন তার উপর ডিপেন্ড করে।
কোন দিকে সিট তার উপর ডিপেন্ড করে, মানে আপনি নিজের সিট নিজে সিলেক্ট করতে পারবেন। ট্রেনটা যেদিকে যাচ্ছে সেদিকে মুখ করা যদি আপনার সিট হয় তার একরকম দাম, যদি উল্টো দিকে মুখ করা সিট হয় তার আরেক রকম দাম, মানে সব রকম ফ্লেক্সিবিলিটি এখানে আছে। আপনি অনলাইনে সেগুলো সব চুজ করতে পারবেন। আমি যে ওয়েবসাইট থেকে বুক করেছি এই টিকিট, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এই যে সামনে ভদ্রমহিলা দাঁড়িয়ে ইনি টিকিট চেক করছেন। কালকে যে 7-Eleven থেকে স্যান্ডউইচগুলো নিয়েছিলাম এবার সেগুলো খেয়ে নিই, বেশ খিদে পাচ্ছে। এই 7-Eleven-এর স্যান্ডউইচগুলো কিন্তু দারুণ খেতে। প্রথমেই আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন। আমি যেহেতু এখন উত্তরের দিকে যাচ্ছি, মানে কুয়ালালামপুর থেকে নর্থের দিকে যাচ্ছি টুয়ার্ডস পেনাং, আমার বাঁ হাতে কিছুক্ষণ পর পড়বে মালাক্কা স্ট্রেট। যখন আসবে আপনাদের দেখাবো। আমি এখন যে ট্রেনটায় যাচ্ছি এটা হচ্ছে ইটিএস ট্রেন। ইটিএস মানে হচ্ছে ইলেকট্রিক ট্রেন সার্ভিস। এবার আপনাদের ট্রেনের স্পিডটা দেখাই, দেখুন 136 কিলোমিটার পার আওয়ারে চলছে এখন। এই সিটের কিন্তু লেগ রুম যথেষ্ট ভালো, দেখুন আমার পায়ের কতটা আগে সামনের সিটটা। সিটের নিচে চার্জিং পয়েন্ট আর ইউএসবি চার্জিং এর ব্যবস্থা আছে। এখন ঘড়িতে সময় হচ্ছে 10:26 আর আমরা এসে পৌঁছলাম মালয়েশিয়ার একটা শহরে, নাম হচ্ছে ইপোহ। প্ল্যাটফর্মটা ডান দিকে পড়েছে। ইপোহ থেকে ট্রেন এখন ছেড়ে দিল। আর এই ইপোহ হচ্ছে কুয়ালালামপুর সেন্ট্রাল স্টেশনের পর 6 নম্বর স্টেশন। এগুলো হচ্ছে এখানকার মালগাড়ি। একটা জিনিস নোটিস করুন, এখানে কিন্তু মালগাড়ির সাইজ আমাদের থেকে ছোট। কারণ হচ্ছে এখানে যে লাইনগুলো এরা ব্যবহার করে সেগুলো হচ্ছে মিটার গেজ লাইন, আমাদের দেশের মতো ব্রড গেজ লাইন নয়। তাই দেখলেই বুঝতে পারবেন মালগাড়ির যে কন্টেনারগুলো বেশ ছোট আমাদের যে কন্টেনারগুলো হয় তার থেকে। ইপো স্টেশন ছেড়ে বেরোতেই আমাদের ট্রেনের গতি বাড়তে শুরু করে দিল। এখন ট্রেনের স্পিডটা নোটিস করুন, ট্রেনের স্পিড এখন বেড়ে গিয়ে চলে গেছে 140 কিলোমিটার পার আওয়ারের ওপর। দারুণ অভিজ্ঞতা হচ্ছে। কুয়ালালামপুর থেকে পেনাং যাওয়ার আমার যে ডিসিশনটা ছিল ট্রেনে করে যাওয়ার, সেটা সম্পূর্ণভাবে ঠিক ডিসিশন ছিল। দারুণ লাগছে। এবার আমরা একটা টানেলের মধ্যে ঢুকে পড়েছি আর বেশ অনেকক্ষণ ধরে যাচ্ছি, কিন্তু বাইরে পুরো অন্ধকার, টানেলের মধ্যে রয়েছি আমরা আর বেশ জোরে ট্রেনটা এগোচ্ছে। বেরিয়ে এলাম টানেল থেকে আর এই যে পাশে পাহাড়টা দেখছেন এটাই ক্রস করে আমরা এলাম। আর ওই সামনে গাছগুলোর পিছনে রাস্তাও দেখা যাচ্ছে যেখান দিয়ে গাড়ি চলাচল করছে। এখানে দেখুন মালয়েশিয়ার ছোট ছোট গ্রাম। আমরা এখন মালয়েশিয়ার বিভিন্ন গ্রাম ক্রস করে এগিয়ে চলেছি পেনাংয়ের দিকে। চারিদিকে দেখুন চাষের জমি, ছোট ছোট বাড়ি রয়েছে, কি সুন্দর বাড়িগুলো দেখুন। কোনো দেশকে যদি ঠিক করে চিনতে হয় না, ট্রেনে করে ঘুরতে হবে, পাবলিক ট্রান্সপোর্টে ঘুরতে হবে, বাসে করে ঘুরতে হবে, হেঁটে ঘুরতে হবে, তাহলেই একটা দেশকে ঠিকভাবে চেনা যাবে। যত আপনি পাবলিক ট্রান্সপোর্টে ট্রাভেল করবেন তত আপনার লোকাল লোকজনের সাথে পরিচয় হবে, তত অনেক কিছু জানতে পারবেন, একটা নতুন জায়গার সম্বন্ধে অনেক আইডিয়া হবে। কম্পার্টমেন্টগুলো এরকম, ওপরে দেখুন একটা ডিসপ্লে ইউনিট আছে যেখানে বিভিন্ন রকম ইনফরমেশান দিয়ে চলেছে, আর সিটের ওপরে লাগেজ রাখার জায়গা। এছাড়াও গেটের পাশে লাগেজ রাখার র্যাক রয়েছে। আর এখানেও একটা টিভি রয়েছে যাতে পরপর স্টেশনগুলো দেখাচ্ছে। এটা হচ্ছে ভেস্টিবিউল। চলে এলাম নেক্সট কামরায়। আর এই গেট কিন্তু বন্ধ থাকে। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান রেলওয়েজে বন্দে ভারতের মতো, যার গেট ট্রেন চলার আগে বন্ধ হয়ে যায়। আর এই ট্রেনে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমও আছে। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে মালাক্কা স্ট্রেট, আর ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন দূরে, সেটা মেনল্যান্ডের সাথে পেনাং দ্বীপকে কানেক্ট করছে। ঘড়িতে এখন সময় হচ্ছে 12:12 আর আমি পৌঁছে গেছি বাটারওয়ার্থ স্টেশনে। আর এবার বাইরে থেকে ট্রেনটা আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন, এই ট্রেনটায় করে আমি কুয়ালালামপুর থেকে এলাম বাটারওয়ার্থ। দুর্দান্ত, দারুণ অভিজ্ঞতা। এই ট্রেনটায় করে এলাম, অসাধারণ লাগলো।
মন ভরে ট্রেনের কিছু ছবি তুললাম নিজের সাথে। এবার চলুন যাওয়া যাক। প্ল্যাটফর্ম কিন্তু পুরো ফাঁকা হয়ে গেছে। ট্রেনের ছবি তোলার জন্য সবার লাস্টে বোধহয় আমি প্ল্যাটফর্ম থেকে বেরোচ্ছি। দেখুন পুরো ফাঁকা হয়ে গেছে, ওই সামনে কয়েকজন লোক মাত্র রয়েছে। দারুণ লাগছে সত্যি কথা। এই ট্রেনের প্ল্যানটা করেছিলাম জাস্ট মালয়েশিয়ার ট্রেনটা চড়বো বলে, আর আজকে পুরোপুরি সাকসেসফুল। আপনাদের এই ট্রেনের জার্নি কীরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। এই সোজা গেলে বাস টার্মিনাল আর ফেরি টার্মিনাল। আমি যাচ্ছি ফেরি টার্মিনালের দিকে। বাইরে কিন্তু বেশ ভালো গরম আছে। ট্রেনে এতক্ষণ এসিতে ছিলাম তো, নেমেই বেশ ভালো গরম লাগছিল, কিন্তু আবার এখানটায় ঠান্ডা লাগছে। এই যে জায়গাটা দিয়ে যাচ্ছি এটা কিন্তু পুরোটাই এসি। আমি এখন যে জায়গাটায় আছি বাটারওয়ার্থ স্টেশন, সেটা হচ্ছে মেনল্যান্ড মালয়েশিয়াতে। আর আমি যে জায়গাটায় যাব সেটা হচ্ছে আইল্যান্ড, সেটা হচ্ছে জর্জ টাউন। আর এই জর্জ টাউন কিন্তু এখান থেকে ট্যাক্সিতেও যাওয়া যায় আর ফেরিতেও যাওয়া যায়। ট্যাক্সিতে আমি যেতেই পারতাম, কিন্তু ট্যাক্সির ফেয়ারটা অনেক বেশি, আর আমার ফেরিতে যাওয়ার খুব ইচ্ছে হচ্ছে, ওই জন্য আমি ফেরিতে যাব। আর ফেরিতে কিন্তু খরচাটাও অনেকটাই কম। ওই দূরে যে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে আইল্যান্ড। আর বাঁদিকে দেখুন একটা বড় ব্রিজ দেখা যাচ্ছে, যেটা কানেক্ট করে মেনল্যান্ডকে আইল্যান্ডের সাথে। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মালাক্কা স্ট্রেট। ভেন্ডিং মেশিন থেকে ফেরির টিকিট কেটে টার্মিনালের ভেতরে ঢুকলাম, আর ফেরি আসতেই সকলে এগিয়ে চললাম ফেরির দিকে। এই ফেরিতে মানুষ এবং টু হুইলার দুটোই পারাপার করে। জর্জ টাউনের জন্য ফেরিতে উঠে পড়েছি, এখনও ফেরি ছাড়েনি। ভাড়াটা বলে দিই, 2 রিঙ্গিত পড়লো আমার জর্জ টাউন যাওয়ার জন্য। আর হ্যাঁ, এখানে কিন্তু একটা প্রবলেম আছে, ক্যাশ নিচ্ছে না, তো আমার ক্রেডিট কার্ডে কাটতে হলো। আরেকটা জিনিস আপনাদের বলতে চাই, আমি আপনাদের বললাম না এখানে থেকে ট্যাক্সি করেও যাওয়া যায়, গ্র্যাবে করে যদি আমি যেতাম এখান থেকে যেতে আমার খরচা হতো 33 রিঙ্গিত। আর এবার আমাদের ফেরি ছেড়ে দিয়েছে, ওই পাশে দেখা যাচ্ছে জর্জ টাউন, পেনাং আইল্যান্ড। দেখে নিন কি অসাধারণ। মালাক্কা স্ট্রেটের ওপর দিয়ে আমরা এখন এগিয়ে চলেছি জর্জ টাউনের দিকে। এই পেছনে বাটারওয়ার্থকে গুড বাই জানিয়ে আমরা এগিয়ে চলেছি জর্জ টাউনের দিকে। ওই দিকে জর্জ টাউন আর ওই দিকে জর্জ টাউনের জেটি। কেমন লাগছে একটু প্লিজ কমেন্ট করে জানাবেন। এই সামনেটায় রাস্তার ওপারে হচ্ছে জর্জ টাউন জেটি, যেখানে আমি এসে নামলাম। আর এইখানে অনেকগুলো দেখার জায়গা আছে, সেগুলো একটু পরে আসবো। এখন আমি আপাতত হোস্টেলে চলে যাচ্ছি, ওখানে গিয়ে লাগেজ রেখে তারপর আবার বেরোবো। আর এখন আমি হোস্টেলে চেক ইন করতে পারবো না, কারণ হোস্টেলে চেক ইন টাইম হচ্ছে দুপুর 3টে, আর এখন ঘড়িতে সময় হয়েছে 1:18। টেম্পারেচারের ব্যাপারে বলে দিই, পুড়িয়ে দিচ্ছে, সাংঘাতিক গরম, কিন্তু জায়গাটার একটা আলাদা ভাইব আছে। পেনাং ইজ টু গুড। পেনাংয়ে প্রথম পা রেখেই সেটা বুঝে গেলাম, অসাধারণ জায়গা। আরও ঘুরবো, সব কিছু ঘুরবো পেনাংয়ে। আজকে রাত্রিটা থাকবো পেনাংয়ে, কালকে পুরো দিন থাকবো, কাল রাত থেকে পরশু দিন আমি এখান থেকে কলকাতা ফেরত যাব। তো এই 2 দিন ধরে পেনাং ঘুরবো এবং আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকেও নিয়ে ঘুরবো। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম পেনাংয়ে আমার হস্টেলে, নাম পাইন আর্মেনিয়ান। ঢুকেই এরকম একটা সুন্দর বসার জায়গা। আমার রুমটা দোতলায়। এটা হলো 5 নম্বর রুম, আর এটা হলো আমার বেড, 6 নম্বর বেড। এখানে আমার লকার আছে। এখানে কিন্তু কোনো চাবির সিস্টেম নেই, সবই কোড দিয়ে অপারেট করতে হয়। হস্টেলে ঢোকার কোড, রুমে ঢোকার কোড, লকারের কোড সব কিছু আমাকে পাঠিয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপে। আমার বেডের ঠিক পাশেই চার্জিং সকেট আছে আর রিডিং লাইট আছে। এই হচ্ছে আমার হোস্টেল যেখানে আমি রয়েছি, পাইন আর্মেনিয়ান। এর রেটিং কিন্তু খুব ভালো, আর লোকেশন ওয়াইজ এটা অসাধারণ। একদম আর্মেনিয়ান স্ট্রিটের সামনেই, 2 পা হাঁটলেই আর্মেনিয়ান স্ট্রিট। আর বলতে পারেন এটা কত পড়েছে আমার 2 রাতের জন্য পড়ছে 1828 টাকা। তার মানে পার নাইট আমাকে দিতে হচ্ছে 914 টাকা মাত্র। ভাবুন, এই লোকেশানে মাত্র 914 টাকায় আমি 1 রাতের জন্য পে করে থাকছি।
এইরকম সস্তায় থাকার জন্যই তো এসছি। এইবারে এইসব জিনিসগুলো করব। একা এসছি, হোটেলের কোনো দরকার নেই, দুর্দান্ত সব জায়গা ঘুরে দেখব আর আপনাদেরকে বলবো সস্তায় কিভাবে ঘোরা যায়। আজকের গল্প এই পর্যন্তই। এর পরের ভিডিওতে আমি দেখাবো জর্জ টাউনের বিভিন্ন জায়গা যা আমি ঘুরে দেখি। এই সব দেখার জন্য দেখতে থাকুন আমার চ্যানেল, আর ভিডিওটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন।